সকলকে স্বাগত জানাচ্ছি। আমার পাশে যেসব অতিথিবৃন্দ উপস্থিত আছেন তাদের যথাযথ সম্মান জানিয়ে উদ্যোক্তাদের ভালোবাসা জানিয়ে এবং ছোট ছোট শিশু যারা আছেন তাদেরকে জানিয়ে আমি সংক্ষেপে একটা কথা বলছি। আপনারা সকলেই অবগত আছেন যে সঠিক পরিবেশ পরিচালনা করার জন্য গাছ লাগাতে হবে, তাতেই আমাদের প্রকৃতি সংরক্ষিত হবে। যথারীতি বহুদিন সুযোগ এবং প্রকৃতি এবং তার অন্যান্য যেসব ব্যক্তি আছে বা শিশু আছে তারা যারা সংরক্ষিত থাকে, সুস্থ থাকে, সবল থাকে তার কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধাবনত মস্তকে আমার প্রণাম জানাই আমাদের প্রধান উপদেষ্টা মহাশয়, বিশিষ্ট শিক্ষাবিদ শশাঙ্ক শেখর বেরা মহাশয়কে। এরপর আমি তবে একটা আনন্দের কথা হচ্ছে যে আমাদের মধ্যে ইতিমধ্যে সুভাষিস ব্যানার্জি মহাশয় এসছেন, আসন গ্রহণ করেছেন। আমরা খুব আনন্দ পেয়েছি। ওনার স্ত্রী খুবই অসুস্থ, কিছু বলার জন্যে আমি অপূর্ব ঘোষ মহাশয়কে অনুরোধ করছি। এই সংগঠনের বিশেষ একটা অনুষ্ঠান, যেটা পোশাক আমার ভীষণ ভালো লাগে, কারণ এই ছোট ছোট কোচিং কাঁচা শিশুরা এগিয়ে এসে প্যাকেট নেওয়া, এটা আমরা ছোটবেলা প্রত্যেকেই অনুভব করেছি। এটি ভীষণ আনন্দদায়ক, খুব আনন্দদায়ক। এই কোচিং বাচ্চাদের হাসি তুলে দেওয়া এটা ভীষণ একটা বড় কাজ। কারণ আজকে সমাজ থেকে যেটা দেখা যাচ্ছে, হাসি প্রায় উঠে যাচ্ছে, মানুষ হাসতে ভুলে যাচ্ছে। এই কথা বলতে গেলে বলা যাক কয়েকটা মানুষের, আমরা সকলেই জানি চার্লি চ্যাপলিন, তিনি আর কিছু করেননি। ঠিক এই রকম অবস্থা, এর চেয়ে জঘন্য অবস্থা ছিল, মানুষের মধ্যে হাসি স্তব্ধ হয়ে গিয়েছিল। তা উনি ভাবলেন যে মানুষের যদি হাসি না থাকে তাহলে কোনো কিছু গ্রহণ করার জায়গাটাই থাকবে না। তাই উনি এমন একটা বিষয় দাঁড় করালেন, পৃথিবীর মানুষ তাকে চেনে, মানুষের মধ্যে হাসি ফিরিয়ে আনার জন্য আমি মনে করি এবং সমাজসেবী। যাই হোক, এইরকম অনেকেই আছেন, আপনারা জানেন। হ্যাঁ, এই যে শিশুদের মধ্যে হাসি প্রথম দরকার, হাসিটা উঠে যাচ্ছে। আমরা ঘরে ঘরেও দেখতে পাচ্ছি, বাবা মা এত ব্যস্ত হয়ে যাচ্ছে, যদি বলি অনেক কথা চলে আসবে, যে কাজ কি সেটাই আমরা আজকে সকলে জানি না। সেই অর্থে যে আসল কাজ, যে বাঁচার জন্য যে কাজকর্ম, সেই কাজটাই আমরা করছি না। সেই কাজটা না করে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, মানে এত ছুটতে ছুটতে নিজেদের হতাশা ছোট ছোট শিশুদের মধ্যে প্রভাবিত হচ্ছে। তারা একটু আনন্দ করছে, খেলবে, বাচ্চারা দুষ্টুমি করবে, সেই সব জায়গা সরিয়ে দিয়ে তার উপরে আমরা মারধরও করে ফেলছি। আমি দেখতে পাচ্ছি, আমি সকলকে বলছি না, কিন্তু এই ঘটনা ঘটছে সমাজে। তাই ছোট ছোট শিশুদের মুখে হাসি যদি না থাকে তাহলে আমরা এগোতে পারবো না। তাদের সুচিন্তা, পথে নিয়ে আসা, সেই কাজটাই করে উঠবে না, যেটা স্বপ্নচারী চাইতে কাজ করছে। আমারও বিশেষ কাজ হচ্ছে, মানুষ তার নিজের কাজ নিজে করবে, নিজের অধিকার নিজে আদায় করবে। এই জায়গায় যেদিন মানুষ দাঁড়াবে, আমার মনে হয় এইভাবে শিশুদের এগিয়ে এসে প্যাকেট দেওয়ার জায়গা থাকবে না, যেটা প্রত্যেকে তার অধিকার বুঝে নেবে, কোনো নেতা নেত্রী এদের উপরে ভরসা না করে। এই রকম সিস্টেমে যদি মানুষ চলে, তাহলে আমার মনে হয় সুন্দরভাবে আমরা এগোতে পারবো, এই সমাজকে সুস্থ সবল করতে পারবো। এমনকি প্রকৃতির বিষয়, প্রকৃতির নচ্ছারভাবে আমরা তাকে ধ্বংস করে যাচ্ছি।
প্রকৃতি তো আমাদের নিয়ে এসেছে এবং আমাদের বাঁচিয়ে রাখছে। সেই প্রকৃতিকে যদি না আমরা ঠিকভাবে দেখি, এটাকে বলা যায় ভালোবাসা। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হয়। প্রকৃতিকে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে জয় করা, এইটা মানুষের মধ্যে সেই জায়গা নেই। ভালোবাসা ছাড়া ভালো কাজ সেই অর্থে হয় না। আমি সরস্বতী নদী আন্দোলন, সেই আন্দোলনে একটা বিষয় আমার নির্জনে কবিতাটা লিখেছিলাম। একজন বলেছিল কবিতাটা এ করার জন্য, ওকে পাঠ করার জন্য একটা কবিতা, তখন আমি নিজেই লিখেছিলাম, এই যে নদীকে নদী বলো কেন, এই যে একটা নদী, তার সম্মান, তাকে ভালোবাসা, এইটা প্রথম দরকার মানুষের। সেই জায়গা থেকে একটা আমি কবিতা লিখেছিলাম যে নদীকে, কবিতার হেডিং ছিল সারা দাও, কিন্তু নদীকে নদী বলার এইটা হচ্ছে প্রথম শর্ত সংস্কার করার লক্ষ্যে। কেন আমরা জানি, আমরা ছোটবেলা আমার মাকে অনেকেই এটা ওটা বলে ডাকতো, পুঁটি পুঁটি হ্যান ত্যান। আমি খারাপ বলছি না, আমি যখন বয়স্ক হয়ে গেছি, একটা সম্মানের জায়গায় গেছি, তখন যদি সকলের সামনে আমার মাকে কেউ পুঁটি হয়ে ডাকে, ভালো লাগে কি? তাহলে আমার মায়ের নাম ধরে ডাকুক, সেখানে বলছি, তাহলে আমি সরস্বতী নদীকে কেন খাল বলবো? খাল বলতে বলতেই তো পগার হয়ে যাচ্ছে, আরো পগার হয়ে যাবে। কাটা হয়েছে ঠিকই আছে, কিন্তু যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তো কাটা হয়নি। তাই সেই আন্দোলনকেও ভালোবেসে এগিয়ে আসতে হবে। যেমন চিকিৎসা শাস্ত্রে দীপেন্দুদা আছে, উনি যেভাবে পাচ্ছেন সুন্দরভাবে কাজকর্ম করছে সকলকে নিয়ে। ভালোবাসা ছাড়া দীপেন্দুদাও এই কাজটা ভালোভাবে করতে পারতো না। উনি ডিউটি বজায় রেখেও এই কাজ করছে। কিভাবে ডিউটি থেকে এসেই কিভাবে কাজ করা যায়, এই যে মাটির সঙ্গে লেগে যে কাজটা, এটা হচ্ছে আসল কাজ, যেটা রবীন্দ্রনাথও বলেছেন যে আমরা সেই কাজ করতে পারিনি। যে কাজ মাটি থেকে করতে হবে, আমরা উপর থেকে কিছু এরকম লিখে ঢুকে জ্ঞান গম্য দিয়ে গেছি, কিন্তু মানুষ যাতে হাঁটতে পারে, সেই রাস্তায় চলতে পারে, সেই কাজটা যে আসল কাজ, সেই কাজটা কিন্তু হচ্ছে না। রবীন্দ্রনাথও বলেছেন যে আমরা সেই কাজটা করে উঠতে পারি না। তা আমি মনে করি আমার কাজ ওইটাই। আমি বলেছি, আক্রান্ত আর বিকল্প মানুষের পাশে দাঁড়ানো ভালো কাজ, একটা ভালো কাজ। কিন্তু তার চেয়েও বড় কাজ সেই মানুষকে জাগিয়ে তুলতে সাহায্য করা। এই কথা বলছি, আমার ওখানে আমি একটা আন্দোলন করি, বিভিন্ন আন্দোলন। তা কিছু মানুষ এসে একটা বুড়ি খাল, সেই বুড়ি খাল বাঁচাবার জন্য আমার কাছে সব কিছু করে ফেল হয়েছে, আমার কাছে এসেছে। তা সেখানে একটা আন্দোলন গড়ে তোলা হচ্ছে, সেখানেও কিন্তু আমি এই জায়গা থেকেই আন্দোলনটা শুরু করছি, যে তার অধিকার সে যাতে বুঝে নেয়, সেই কাজটাই আমি করছি। তাই এখানে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট প্রথম থেকে যেটা করছে, যে সকলের মধ্যে প্রেম ভালোবাসা বিলিয়ে দিয়ে সকলকে এক জায়গায় নিয়ে যাতে কাজ করা যায়। আমার লালটুদা বলেছে, লালদা বলেছে যে হ্যাঁ আসুন আমরা একদিন বসবো সকলে মিলে, যাতে একটা সব কাজকে আমরা ত্বরান্বিত করতে পারি, কারোর কোনো অসুবিধা হলে সেখানে সকলে মিলে যাতে এগিয়ে যেতে পারি, এরকম একটা ভাবনা লালদা বলেছে। আমি বলছি ঠিক আছে, সেটা হয়ে যাবে। তা এই যে চিন্তা ভাবনা, এইটাই তো আসছে, এটাও একটা বড় কাজ। তাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এবং উপস্থিত যারা এখানে মানুষজন আছেন, সকলকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিয়ে আমি বক্তব্য শেষ করছি। এবং বাচ্চাদের মুখে হাসিটা আমরা যাতে ফিরে নিতে পারি, তার জন্যে বিশেষ কাজ হচ্ছে প্রকৃতির পরিবেশ রক্ষা করা। এখানে চলে আসছে একটা কথা, একটু আগে আমার বাড়িতে কথা হচ্ছিল, যে আমি বিশেষ করে বা অনেকেই অনুভব করেছেন যে যারা কলকাতার বাসিন্দা নয়, যারা ডেইলি প্যাসেঞ্জার নয়, তারা যদি কলকাতায় যান, 1-2 ঘন্টা কাজ করার পরেই কি অবস্থা শরীরে হয়, আর ওই ঘরে এসে অন্য কিছু করতে ইচ্ছা করে না। কেন ওখানে যে বাতাবরণ, ওখানে যে পরিবেশ, ওখানে যে বায়ু দূষণ, সেই জায়গা আমরা তো অভ্যস্ত নয়। তাই ওখানে গিয়ে আমরা সেই দূষণের মাত্রা পড়ে গিয়ে শরীরকে একদম দুর্বল করে দেয়, সেই জায়গায় অসুবিধা হয়। তাই এই যে সুস্থ সবল পরিবেশ রক্ষা, এটা হচ্ছে জীবনের প্রথম কাজ। সেই কাজটা যাতে আমরা করতে পারি, আসুন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এবং সমস্ত সংগঠন মিলে যাতে করা যায়, এই আবেদন রেখে শেষ করেছি। ধন্যবাদ অপূর্বকে। আজকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহাশয়কে ছেড়ে দিতে হবে, ওনার বিশেষ কাজ আছে। আমি
মাঝখানে অনুষ্ঠানের মাঝখানে তাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বাচ্চা এই বাচ্চাটা কোথায় 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 ছবিটা নিয়ে নাও এদিকে বাবু এদিকে চেয়ে দেখো আচ্ছা তুমি বলছি যে একটা করে দেবো না দুটো করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো দাঁড়াও তোমরা একটু দাঁড়াও টেনশন হয়ে গেল এই দু ভাইরা একজন এসছে একজন এসছে হ্যাঁ দাঁড়াও তোমরা দাঁড়াও একটু পরে নেবে হ্যাঁ তোমার বোন আসবে তো একটু দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও ঠিক আছে ছবিটা তুলে ছবি তুলেছি তো ঠিক আছে হ্যাঁ আচ্ছা এরপরে আচ্ছা আমরা হ্যাঁ আমরা এবার আমাদের বিশিষ্ট অতিথি শ্রী ঋষি ভট্টাচার্য মহাশয়কে দুই চার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত গুরুজনবৃন্দ, আজ আমরা যেসব বাচ্চারা এসেছে সম্প্রচারী চ্যারিটেবলরা বিভিন্ন অঞ্চলের মধ্যে করা যেভাবে সেবামূলক কাজকর্ম সেই জন্য তাদের পুনর্বাসন আজকে ছোট ছোট ছেলেমেয়েদের আমি নিজেও আসলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না, ধর্ম কি যারা কর্মধারা আছেন তাদের প্রত্যেককে হৃদয় থেকে আমি ধন্যবাদ বলে জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে এবং আমাদের সংগঠন পরিবেশ সঙ্গীর তরফ থেকে আজকের এই অনুষ্ঠানে আমাকে নগণ্য মানুষকে ধন্যবাদ জানাতে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট বর্তমানে শুধু একটা নাম নয়, আমার মনে হয় যে ধীরে ধীরে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট একটা আন্দোলনে বর্তমান। খুব ভালো লাগলো, আমরা উৎসাহিত হলাম। আমার খুব প্রিয় মানুষ শ্রী সুভাষিস ব্যানার্জি তার বক্তব্যের মধ্যে আমাদের উৎসাহ দিলেন, আমরা খুব খুশি হলাম। আমাদের রকম আজ মুসলিম আমাদের ঈদ যেমন, বকরিদ যেমন, আমাদের তেমনি দুর্গা পুজো, বিভিন্ন পুজো। আমরা চাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাক ভাই ভাই আমরা সব গলা মিলিয়ে থাকবো, আমরা সবাইকে ভাইয়ের মিলিয়ে নেব। আমি যেহেতু রক্তদান আন্দোলনের ওপর অনেক দিন আছি, আমি একটি কথা বারে জায়গায় বলি যে রামের রক্তে রহিম বাঁচবে আর রহিমের রক্তে রাম বাঁচবে, এটাই কিন্তু পশ্চিমবাংলার সংস্কৃতি। অর্থাৎ এই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এই দুদিন আগেই সৌভিক ঘোষে আপনারা দেখেছেন যে তার জন্মদিন গেল, আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করেছি। আজকে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের যে কার্যসূচি, এগুলো কিন্তু সৌভিক
ওরফে কেদারের চিন্তা ভাবনার মধ্যে ছিল যে বিভিন্ন প্রকল্প নিয়ে আজকে অনুষ্ঠানের আগের দিন দুদিন আগে থেকে একটা মেসেজ আসবে, তো একবার এসো, কিন্তু সেই পাঠটাই এখন কিন্তু করে যাচ্ছে এই দীপঙ্কর কুমার এবং হচ্ছে লালদা। তারা সব সময় আমাদের খবর দেওয়ার চেষ্টা করে এবং আমাদের আনার চেষ্টা করে যে বিরোধায় এসো। আমরা বলি যত কাজই থাকুক না কেন আমরা চেষ্টা করি, আমাদেরও আজকের কাজ আছে, যাব সেখানে, কিন্তু আমরা অনুষ্ঠানে এসেছি। আজকে যে প্রোগ্রাম আপনারা প্রসাদ করছেন, এই প্রকল্পটাকে বাস্তবায়িত করবার জন্যে আপনাদের আরো বেশিভাবে এগিয়ে যেতে হবে। আজকে যে বাচ্চারা আজকে 156 হচ্ছে, পরে এটা আরো বাড়বে। আমরা চাই হয়তো এই প্যাকেটের মধ্যে অনেক কিছু পাবেন না, কিন্তু এর মধ্যে আছে দয়া, এর মধ্যে আছে মায়া, এর মধ্যে আছে মমতা। অর্থাৎ জিনিসটা ছোট হতে পারে, কিন্তু আন্তরিকতাটা হচ্ছে বড়। সেই আন্তরিকতা কিন্তু স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করেছে। আমি আশা রাখবো যে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, এই প্রকল্পগুলো কন্টিনিউ হোক। এই কন্টিনিউ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর একটা প্রকল্পের ব্যাপারে দীর্ঘদিন ধরে বলেছি, ওটা আপনারা করবার চেষ্টা করুন। এই যে সিনিয়র সিটিজেন 60 বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য একটা করে গ্রিন কার্ড, আমি অনেকদিন আগে এটা স্বপ্ন দেখেছিলাম, শুরু করেছিলাম, হয়তো কমপ্লিট করতে পারিনি। কারণ 60 বছরের ওপরে আপনারা দেখবেন তারা যখন রিটায়ার্ড হয়ে যায়, সবাই কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে না, তাদের মোটা টাকা পেনশন পায় না। কেউ 1000 টাকা পায়, কেউ 1500 টাকা পায়, কেউ 2000 টাকা পায়। হয়তো ছেলেরা দেখলো না, মেয়ে দেখলো না, তাহলে ওই বুড়ো বুড়িটা কি ভালো থাকবে না? তারই জন্যে আমি স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের কাছে আবার প্রস্তাব দিয়ে যাচ্ছি যে সিনিয়র সিটিজেনদের জন্য, 60 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য আমরা একটা প্রকল্প তৈরি করি এবং তাদের একটা ছাদের তলায়, কারণ তারা সঙ্গ চায়। তাদের যদি আপনারা এর আগে শুনেছিলাম একটা জমি পাওয়া যাচ্ছে, যদি সেই জমি পাওয়া যায়, সেইখানে সপ্তাহে একদিন করে, মাসে একদিন করে একটা তাদের নিয়ে বসে টিভি দেখা, তাদের নিয়ে বসে কিছু করা। কারণ এই সমস্ত মানুষ বড় অসহায়। ছেলেরা বৌমাকে নিয়ে বেরিয়ে গেল, নাতিকে নিয়ে বেরিয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেছে, বুড়ো বুড়িটা ঘরে একা। সুতরাং আমরা তাদের দিকে সবসময় চেষ্টা করব। আজ আমার 55 হয়েছে, কদিন পর 60 হয়ে যাবে, আমিও রিটায়ার্ড করে আমিও বেরিয়ে যাব। সুতরাং এই বয়সের মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই প্রকল্পগুলো যেমন চলছে, আমরা চেষ্টা করব যে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আরো বিভিন্ন সমাজমূলক প্রকল্প নিয়ে, যেমন সুভাষিস দা বললেন কবি সুকান্ত ভট্টাচার্যের কথা, আমি স্বামীজি আদর্শের মধ্যে থেকে সেই কথাটা বলি যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ সেবা কর্তব্য কোনো দয়া প্রদান করা নয়। এই মঞ্চে দীক্ষিত হয়ে আমাদের মতো সংগঠনদের গরিব, দুস্থ, অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এই সমস্ত বাচ্চা ছেলেরা, এরা কিন্তু জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। এরা একদিন হয়তো ডাক্তার হবে, এরা একদিন হয়তো ইঞ্জিনিয়ার হবে, এরা হয়তো সুস্থ পথে থাকবে। তারা কিন্তু তখন বলবে এই বাচ্চাটা বড় হয়ে যে আমাদের কথা, যে না আমরা এক জায়গায় যেতাম, কত মায়া মমতার সঙ্গে আমাদের হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দিত। এটাই তো আমাদের কাছে মনের কাছে খুব বড় জয়। তাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। এবং সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবো। আমি বিশেষভাবে এই দিকে লক্ষ্য রাখবার কথা বলছি যে 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, শরীরের দিকে যত্ন, যেটা হচ্ছে আমাদের প্রেসার থেকে আরম্ভ করে, সুগার থেকে আরম্ভ করে সবকিছু আমাদের একটা চেকআপের মধ্যে থাকা উচিত। কারণ কে কখন আমরা হারিয়ে যাচ্ছি আমরা কেউ বুঝতে পারছি না। সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।